আশা করি সবাই ভালো আছেন। ওয়েব প্রোগ্রামিং এর এ পর্যায়ে আজকে আমরা দেখব কিভাবে একটা বেসিক লেআউট তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের লেআউটটা নিয়ে আমরা আজকে শুরু করব। আমরা ফেসবুকের মতো একটা লেআউট তৈরি করে ফেলব। তো আমরা স্টেপ বাই স্টেপ যেসব জিনিসগুলো আসে সেভাবে ব্যাখ্যা করব। শুরুতে আমরা একেবারে টপ বার থেকে চিন্তা করি। এই যেই ট্যাবটা আছে ফেসবুকের, সেখানে দেখুন এখানে টাইটেলের লেখার সাথে ফেসবুকের একটা আইকন আছে। এই আইকনটা আমরা দেখি কিভাবে সেট করা যায়। তো ফার্স্ট অফ অল আমার এই আইকনটা দরকার, এই ইমেজটা দরকার। এই ইমেজটা আমি কিভাবে নিয়ে আসবো? আমি যেটা করব সেটা হচ্ছে এই পেজের উপর রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাব। দেন এখান থেকে আমি এই ইমেজটাকে সার্চ করব। তো এত কোডের মধ্যে এই ইমেজটা কোথায় আছে আমি কিভাবে খুঁজে বের করব? তো আমি জানি যে এই এখানে যে ইমেজটা দেখাচ্ছে এই ইমেজটাকে বলা হয় ফেভিকন ইমেজ। তো আমি এখানে ফেভিকন লিখে সার্চ করি। ফেভিকন, তার মানে ফেসবুক এই ইমেজটার যে কনভেনশনাল নাম সেই নাম এখানে দেয়নি। তো সমস্যা নেই, আমি জানি যে কি কি নাম ইউজ করতে পারে। একটা ওয়েবসাইটের লগো ইমেজটা রিপ্রেজেন্ট করার জন্য ওইটার নাম আইকন হতে পারে, অথবা লগো হতে পারে, অথবা ফেভিকন হতে পারে। তো আমি সেকেন্ড অপশন আইকন দিয়ে সার্চ করি। ইয়েস, আমি আইকন নামে ইমেজটা পেয়ে গেছি। এই যে এখানে হচ্ছে সেই ইমেজের লিঙ্কটা। আমি এই লিঙ্কটাকে কপি করলাম। কপি করে একটা নিউ ট্যাবে সেই লিঙ্কটাকে জাস্ট ব্রাউজ করলাম, ইমেজটা পেয়ে যাব। ইয়েস, এখন এই ইমেজটা আমি সেভ করে নেই। রাইট বাটন ক্লিক করলাম, সেভ এজ। দেন আমি ওয়েব প্রোগ্রামিং ফোল্ডারের ভেতর ইমেজের মধ্যে রেখে দিলাম ফেসবুক যে আইকনটা, এডিশনাল ডাইমেনশনটা আমি কেটে দিলাম, জাস্ট এফবি আইকন ডট পিএনজি এই নামে সেভ করলাম। এখন আমাদের প্রজেক্টে চলে যাই। আমার যে প্রজেক্টের ফোল্ডারটা ছিল, এর আগের এপিসোডগুলোতে আমরা দেখেছি, ওই ফোল্ডারের নাম ছিল ওয়েব প্রোগ্রামিং। সেটা ছিল ডেস্কটপে, আমার ডেস্কটপে ছিল ওয়েব প্রোগ্রামিং। ওকে, আমি আগেরটা কেটে দিই। ওকে, এখানে আরো একটা রয়ে গেছে। নো। ওকে, এই ওয়েব প্রোগ্রামিং এর HTML ফাইলগুলো নিয়ে আমরা শুরু করব। যেহেতু আজকে আমাদের এটা 3 নম্বর এপিসোড, তাই আমি এটার নাম দিলাম 3.html। ওকে, এই নামে আমি একটা ফাইল খুলি, নিউ ফাইল, সেভ করি, সেভ, কন্ট্রোল এস, দেন হচ্ছে 3.html। ওকে, এখন আমার ইমেজটা হচ্ছে এখানে ইমেজেস ফোল্ডারে বি আইকন। ওকে, সরি, এটা হচ্ছে 2 আমার দরকার ছিল। ওকে, আমি এখন এখানে HTML এর যে জেনারেল স্ট্রাকচার সেটা জাস্ট HTML এটা লিখে এন্টার চাপলে সেটা জেনারেট হয়ে যাবে। ওকে, আর টাইটেলটা হবে ফেসবুক। আমি দেখি টাইটেলে কি ছিল। টাইটেলে ছিল ফেসবুক হাইফেন লগ ইন অর সাইন আপ। ওকে, ফেসবুক তারপর হাইফেন লগ ইন অর SIN সাইন আপ। ওকে, আমি এটাকে ব্রাউজ করি। প্রথমে ওপেন কন্টেইনিং ফোল্ডার, তারপর ব্রাউজ। ওকে, এখানে আমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা কিন্তু মিলে গেছে। এগুলো হচ্ছে সোর্স, এগুলো কেটে দিই। এই যে দেখুন এখানে ফেসবুকের যেটা
টাইটেল এখানে মিলে গেছে। আমার এই ফেভিকন ইমেজটা এখানে বসাইতে হবে। তো ফেভিকন ইমেজ বসানোর জন্য যেই কোড, যে HTML, সেটা থাকে হচ্ছে হ্যাশট্যাগের ভেতরে, মানে এখানেও লিখতে হবে। তো ফেভিকন ইমেজ লেখার যেই কোডটা, যে স্ট্রাকচার, সেটা আপনার মুখস্থ করতে হবে না। আপনি জাস্ট ফেভিকন HTML লিখে গুগলে সার্চ দেন, আপনাকে ওই কোডটা দেখা দিবে। আমি কখনো এই ধরনের ট্যাগগুলো মুখস্থ করি না। অনেকদিন ধরে কাজ করার পরে আমার এগুলো সার্চ করে করে করতে হয়, এবং সবাই তাই করে। প্রোগ্রামিং এ আপনার কোনো কিছু মুখস্থ করতে হয় না। ওকে, ফেভিকন লেখার যে অপশন, সেটা হচ্ছে এটা। জাস্ট আমি কপি পেস্ট করব। আমার জাস্ট HTML ট্যাগের প্রত্যেকটা অ্যাট্রিবিউটের যেই সিগনিফিক্যান্স, একটা অ্যাট্রিবিউট যা সিগনিফাই করে, সেটা বুঝলেই হবে। যেমন এখানে টাইপ বলতে বোঝাচ্ছে যে এই যেই ফাইলটা আমি অ্যাটাচ করতেছি সেটা কি টাইপের ইমেজ। এরপর হচ্ছে ইমেজের মধ্যে মোর স্পেসিফিক টাইপ হচ্ছে পিএনজি টাইপ। তো এখানে আমার এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। এই যে ফাইল লোকেশনটা, আমার প্রজেক্টের মধ্যে কোন ইমেজটাকে আমি এখানে রেফার করতে চাচ্ছি, সেই ইমেজটা কোথায় আছে, সেটার লিঙ্ক আপ কিভাবে করতে হবে, সেটা আমার এই যে এখানে দিতে হবে। তো আমি এর আগের টিউটোরিয়ালে দেখেছি যে এই ফোল্ডারের মধ্যে কোনো ইমেজকে অ্যাক্সেস করতে হলে আমার কি করতে হবে, এই ফোল্ডার থেকে প্রথমে বের হইতে হবে। প্রথমে বের হওয়ার জন্য যেটা করতে হয়, ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ, একবার বের হইলাম, তাইলে ফ্রন্ট ফোল্ডার থেকে বের হইলাম। এখন আমার ইমেজ ফোল্ডারের ভেতরে ঢুকতে হইলে HTML ফোল্ডার থেকে বের হইতে হবে। ফ্রন্ট ফোল্ডার থেকে বের হয়ে HTML এর ভেতরে আমি আছি এখন। তো আমি আবার আরেকটা ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আমি HTML থেকে বের হইলাম। তো বের হওয়ার পর আমি কোথায় আসবো, ইমেজ ফোল্ডারের ভেতরে ঢুকবো। তাহলে আমি এখানে লিখবো ইমেজেস। ইমেজেস ফোল্ডারের ভেতরে ঢুকলাম। তারপর ইমেজেস ফোল্ডারের ভেতরে ঢোকার পর সেখান থেকে আমি এই ইমেজটাকে রেফার করব। তাহলে fb আন্ডারস্কোর আইকন ডট পিএনজি। ইয়েস, fb আন্ডারস্কোর icon আইকন ডট পিএনজি। এটা আরেকবার ম্যাচ করে নেন। ওকে, কন্ট্রোল এস। এখন আমি যদি প্রজেক্টটা রান করি, তাহলে এখানে দেখতে পাবো ইয়েস, আমার সেই ফেভিকন আইকনটা চলে আসছে। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রফেশনাল লেভেলের প্রজেক্ট কিভাবে করতে হয় সেগুলো দেখাচ্ছি, এবং আপনি ধাপে ধাপে জেনে যাবেন কোনটা সিএসএস, কোনটা জেকিউরি। আলাদা করে ওই কনসেপচুয়াল ওয়েতে আমরা যাব না। ওকে, এখন নেক্সট স্টেপে আমরা কোথায় আসবো, আমি যাই। আমি যেটাকে টার্গেট করছি, এই পেজটাকে টার্গেট করছি। তো এই পেজের আমার এই উপরের অংশটাকে এখন আমরা টার্গেট করি। তো এই উপরের অংশটাকে যদি এক্স্যাক্টলি আমি ইয়ে করতে চাই, ডিজাইন করতে চাই, তাহলে যেটা দরকার সেটা হচ্ছে আমার এই এখান থেকে এখান পর্যন্ত যে কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্টের উইথটা কতটুকু, এটার হাইট কতটুকু, এরপর এখান থেকে এই পর্যন্ত জায়গাটা কতটুকু। তো এই স্কেলিং গুলা আমি এখানে যদি রাফ এস্টিমেট করে বসাই দেই, অনুমান করে, তাহলে কিন্তু এক্স্যাক্টলি এই পেজের ডিজাইনটা আমি পাবো না। তো সেজন্য আমার এখান থেকে এখান পর্যন্ত মেজারমেন্টের জন্য একটা টুল আছে। ওই এক্সটেনশনটা হচ্ছে ডাইমেনশনস নামে একটা এক্সটেনশন। তা আমি গুগলে সার্চ দিই ডাইমেনশনস ক্রম এক্সটেনশন, চলে আসছে অলরেডি। ওকে, ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটাই ডাইমেনশনস। গুগল ক্রমের জন্য যেই এক্সটেনশন গুলো আছে সেটা হচ্ছে ক্রম ওয়েব স্টোরে থাকে। এখান থেকে আপনি এটা অ্যাড টু ক্রম দিলে এই এক্সটেনশনটা ক্রমে অ্যাড হয়ে যাবে। অ্যাড এক্সটেনশন এখানে ডাউনলোড হচ্ছে। ইয়েস, ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়, এবং ইনস্টল হওয়ার পরে আপনি যে এখানে একটা নোটিফিকেশন পান। এই হচ্ছে ওই এক্সটেনশনটাকে সিগনিফাই করার ওই আইকনটা। এখানে এটাকে জাস্ট একটা ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সরি। ওকে, এখন আমরা এই পোর্শনটার এখান থেকে এখান পর্যন্ত কতটুকু উইডথ সেটা জেনে নেব।
এবং এখান থেকে এখন পর্যন্ত কতটুকু উইডথ সেটা জেনে নেব। আসলে এখান থেকে এখন পর্যন্ত মানে পুরো স্ক্রিন জুড়ে যেটা দেখাচ্ছে, আহ, এই সবুজ ব্যাকগ্রাউন্ডে যেটা দেখাচ্ছে, সবুজ না সরি, ব্লু ব্যাকগ্রাউন্ডে যেটা দেখাচ্ছে, কালার নিয়ে আমার একটু কনফিউশন আছে, সরি। তো এই ব্যাকগ্রাউন্ডে যেটা দেখাচ্ছে সেটার পুরা উইডথ যেটা, সেটা হচ্ছে স্ক্রিনের উপর ডিপেন্ড করে 100% উইডথ নিয়ে নেয়। তো আমার দরকার হচ্ছে এখান থেকে এখন পর্যন্ত উইডথ কতটুকু সেটা জেনে নেওয়া। এখান থেকে এই পর্যন্ত উইডথটা মেজার করার জন্য এই টুলটা ইউজ করব। এটা হচ্ছে 181 পিক্সেল। এই যে একেবারে লেফট সাইড থেকে ফেসবুক ওয়ার্ডটার এই যে মাথাটার লেফট সাইডে যতটুকু এক্সটেনশন আছে সেটা পর্যন্ত হচ্ছে 181 পিক্সেল। ওকে, 181 পিক্সেল, এটা হচ্ছে লেফট। ওকে, এখন আমি দেখব যে এখান থেকে এ পর্যন্ত কতটুকু, এটাও 181 পিক্সেল। রাইট সাইড হচ্ছে 181 পিক্সেল। ওকে, এখন আমি দেখব পুরাটার উইডথ কতটুকু, এই পুরা স্ক্রিন জুড়ে এটার উইডথ কতটুকু। আমি যদি এখানে ধরি তাহলে দেখতে পাচ্ছি, অথবা এখানে ধরুন, একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে এই যে লাইনটা আছে এই লাইনটা একেবারে এখান থেকে টাচ করে এ পর্যন্ত চলে গেলে তখন বুঝাবে যে পুরাটার উইডথ। দেখুন পুরা 100% অংশ জুড়ে লাইনটা চলে গেছে, হরিজন্টাল যে লাইনটা। তো এই পুরো হরিজন্টাল যে উইডথ, সেটার উইডথ হচ্ছে 1342 পিক্সেল। প্রথমটা হচ্ছে উইডথ, এরপরেরটা হচ্ছে হাইট, হাইটটা হচ্ছে 82 পিক্সেল। ওকে, তাহলে আমার সম্পূর্ণটা হচ্ছে 1342 পিক্সেল। আমার এই 1342 পিক্সেল থেকে আমি যদি এই এতটুকু অংশ বাদ দেই, এখান থেকে এই পর্যন্ত বাদ দেই, এবং এখান থেকে লগ ইন বাটনটার একেবারে রাইট কর্নার থেকে এই পর্যন্ত বাদ দিই, তাইলে তো আমি এখান থেকে এ পর্যন্ত কন্টেন্টটার যে উইডথ সেটা পেয়ে যাব। তাহলে সেই ক্যালকুলেশনটা আমি করে ফেলি। এই 1342 থেকে মাইনাস হবে 181 মাইনাস 181। ওকে, গণিতে আমি খুব দুর্বল, তাই ক্যালকুলেটর ব্যবহার করে কাজটা করে ফেলি। 1342 মাইনাস 181 মাইনাস 181 হলো 980 পিক্সেল। ওকে ফাইন। তাইলে এখন আমি এই ডিপটা নিয়ে কাজ শুরু করে দিতে পারি। চলুন শুরু করা যাক। আমি বডির ভেতরে প্রথম যেটা আছে, এই যে এই যে পোর্শনটা, এইটা ক্রিয়েট করার জন্য HTML এর নতুন একটা ট্যাগ নিয়ে আসবো, সেটার নাম হচ্ছে ডিপ। ডিপ দিয়ে আপনি সেকশন তৈরি করতে পারেন। যেমন এখানে এটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে আরেকটা সেকশন, এই সেকশনের ভেতরে এই এতটুকু হচ্ছে একটা সেকশন, আবার এই এতটুকু হচ্ছে একটা সেকশন। তো এরকম করে আপনি সেকশন তৈরি করার জন্য ডিভ ইউজ করতে পারেন। ওকে, div, ওকে। এই প্রত্যেকটা ডিবের আলাদা করে একটা পরিচয় দরকার। যেমন এখানকার রিজনটাকে সিগনিফাই করার জন্য আমি একটা ডিভ লিখলাম, এই রিজনটাকে শো করার জন্য আমি আরেকটা ডিভ লিখলাম। তো এভাবে প্রত্যেকটা ডিবের আলাদা করে একটা আইডেন্টিটি থাকা দরকার, যেন আমি ওই ডিপটাকে নিয়ে কাজ করতে বুঝতে পারি যে হ্যাঁ এই ডিপ হচ্ছে এই অংশটাকে রিপ্রেজেন্ট করার জন্য, এই ডিপ হচ্ছে এই অংশটাকে রিপ্রেজেন্ট করার জন্য। তো সেই জিনিসটা বোঝানোর জন্য ডিপের ভেতরে একটা অ্যাট্রিবিউট থাকে, ক্লাস অথবা আইডি, যেটা ডিপটাকে আইডেন্টিফাই করে। তো আমি আইডি এবং ক্লাসের পার্থক্যটা একটু পরে ব্যাখ্যা করব। এখানে আমি দেখাচ্ছি যে এই অংশটাকে আমি দেবো আইডি। আইডি রিকোয়েস্ট হচ্ছে, যেহেতু প্রথম এই অংশটা নিয়ে আমি কাজ করতেছি এবং এই অংশটাকে আমরা বলতে পারি হেডার অংশ, HEADER, হেডার পোর্শন। দেন এখানে এখানে আমার এই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এই ডিপটা নিলাম। ওকে, তো এখন আমি এই ডিপটা দেখতে চাই, কন্ট্রোল এস দেই এবং এটাকে রান করি।
ওকে, আমি কিন্তু এখানে কিছুই দেখতে পাচ্ছি না। কারণ কি, আমার এখানে এই যে ডিপটা, এই ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, যে কালারটা হচ্ছে ব্লু কালার। তো সেখানে কিছু লেখা আছে, আমি কিছুই করি নাই। তো সেক্ষেত্রে আমার এখানে ডিপটা আছে, ডিপটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট এবং পুরো বডিটাও হোয়াইট, সেজন্য ডিপটা আলাদা করে বোঝা যাচ্ছে না। আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবো। এই যে ডিপটা কিন্তু এখানে আসছে। এখন এই ডিপের উপর আমি যদি একটা স্টাইল অ্যাপ্লাই করি, যে এই ডিপের কন্টেন্ট গুলা, এই ডিপের যেই অংশ জুড়ে এই ডিপটা থাকবে সেই অংশ জুড়ে ব্লু হয়ে যাবে, সেটা আমি একটা স্টাইল অ্যাপ্লাই করে করতে পারি। এই স্টাইলটাই হচ্ছে সিএসএস। তো আমরা এখন দেখবো কিভাবে সিএসএস করতে হয়। সিএসএস করার জন্য আপনি ডাইরেক্ট কোড না লিখে লাইভে এখানে পরিবর্তনটা দেখার জন্য এই ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে দেন হচ্ছে আপনাকে এই যে এলিমেন্টস এর ভেতরে এলিমেন্টস গুলো আলাদা করে দেখাচ্ছে, কোডগুলো দেখাচ্ছে। তো এটার উপর আমি স্টাইলটা করতে চাই, এটার উপর একটা ক্লিক করব। তারপর এই রাইট সাইডে এখানে দেখেন আপনার স্টাইল, তারপর হচ্ছে কম্পিউটেড ইভেন্ট লাইসেন্স ইত্যাদি দেখাচ্ছে। আপনি এই স্টাইলসটা হাইলাইট অবস্থায় এখানে প্লাসে ক্লিক করবেন। তাহলে এই ডিবের জন্য যে স্টাইলটা লিখবেন সেটার করেসপন্ডিং একটা সেকশন আপনাকে জেনারেট করে দিবে, অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে ডিপ, তারপর হচ্ছে হেডার। এখানে আইডির নামটা হচ্ছে হ্যাশ দেওয়ার পরে তারপরে আইডির নামটা থাকে। স্টাইল করার সিস্টেমটা হচ্ছে এরকম। তো আমি এই কাজটা এখানে এই যে যে স্টাইলগুলো লিখবো সেটা হচ্ছে এই ওপেনিং কার্লি ব্রেস, ক্লোজিং কার্লি ব্রেসের ভেতরে। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু করে ফেলতে চাই। ব্যাকগ্রাউন্ড ব্লু। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লু হয় নাই। তো এটা কেন হয় নাই? আমার এখানে ডিপটা তৈরি হয়েছে ঠিক আছে, কিন্তু ডিপের তো কোনো হাইট উইডথ কিচ্ছু নাই। তো যদি হাইট উইডথ না থাকে, তো একটা জিনিস আছে যেটা আসলে কোনো এক্সিস্টেন্স নাই। একটা জিনিস জাস্ট জেনারেট হয়েছে, সেটার কোনো ডাইমেনশন নাই। সেটার একটা ছোট বিন্দুর মতো আছে যেটা চোখে পড়ার মতো না। তো আমি কি করব, একটা হাইট উইডথ সেট করে দেব। তো আমরা অলরেডি ক্যালকুলেট করে রাখছি যে এটার হাইটটা ছিল, একটু মনে করে দেখুন, ওটার হাইটটা ছিল 82 পিক্সেল এবং উইথটা হচ্ছে 100%। এই যে উইথটা হচ্ছে 100%, স্ক্রিন জুড়েই থাকবে ব্লুটা। ওকে, তাহলে আমি হাইটটা সেট করি 82 পিক্সেল। ইয়েস, কিন্তু পেয়ে গেছেন। তো এখানে একটা সমস্যা হচ্ছে, এইটা আর এটার মধ্যে পার্থক্য করলে আপনি দেখতে পাবেন যে এই যে এখানে এডিশনালি কিছু গ্যাপ আছে। তো এটা হচ্ছে মার্জিনের কারণে হয়েছে। এটা ডিফল্ট কিছু স্টাইল ব্রাউজার অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় বডি, এই বডিটাকে। তো এই জিনিসটা নিয়ে আমরা অন্য একদিন ডিটেলস দেখবো এবং পুরো এই প্রবলেমগুলো কিভাবে রিকভার করা যায় সেটা পরে দেখবো। আপাতত আমরা এই অংশটা কিভাবে রিমুভ করতে পারি সেটা দেখি। এটা হচ্ছে লেফট সাইডে একটা মার্জিন অ্যাড হয়েছে, রাইট সাইডে একটা মার্জিন অ্যাড হয়েছে। তো আমি সেই মার্জিন গুলোকে রিমুভ করে দিই। মার্জিন লেফট 0 পিক্সেল, মার্জিন লেফট 0 পিক্সেল না দিয়ে আমি এটা 0 পিক্সেল দেওয়ার পরে এটা রয়ে গেছে, আমি মাইনাস করে দিই। মানে যদি আমি মার্জিন লেফট 10 পিক্সেল দিই তাহলে এখান থেকে আরো 10 পিক্সেল সামনে আসবে, আর মাইনাস 10 পিক্সেল দিলে এখান থেকে 10 পিক্সেল পেছনে যাবে। তো আমি 10 পিক্সেল দিলাম, এই যে 10 পিক্সেল পেছনে গেল। তো এটা আসলে কোনো প্রফেশনাল লেভেলের সলিউশন না। আমি জাস্ট বেসিক লেভেল থেকে আপনাকে দেখাচ্ছি এবং জটিলতা এড়ানোর জন্য এখান থেকে ইনস্ট্যান্ট সলিউশনটা দেখাচ্ছি কিভাবে আমি ওইটার মতো একটা লোক এন্ড ফিল এখানে নিয়ে আসতে পারি। তো এখানে আমি 10 পিক্সেল যে খামখেয়ালি ভাবে দিয়ে দিলাম, সেটা না দিলেও কিন্তু হয়, এর চেয়ে কম দিলেও হয়। তো আমি সেটা দেখি, এই যে এখানে আমি এটা আরো কমাই। কিভাবে কমাচ্ছি, এটাতে সিলেক্ট করে আমার কিবোর্ডের আপ অ্যারোটা ক্লিক করতেছি, এক এক করে কমবে। ইয়েস,
দেখুন এখানে 7 হইলে আমি একটা গ্যাপ দেখতে পাচ্ছি, যখনই সেটা 8 হয়ে যায় তখনই সেটা আর থাকে না, তার মানে আমি এখানে মিনিমাম 8 দিলেই হচ্ছে। একইভাবে আমি মার্জিন রাইটের মধ্যে যদি এরকম -8 করে দেই, তখন ওই গ্যাপটা চলে যাবে। ইয়েস। তো ওই জিনিসটাও আমি একটু ইন্সপেক্ট করে দেখি, কমায় কমায় দেখি যে আর একটু কম দিলে ওই গ্যাপটা যায় কিনা। তো এটা আবার আমি এখানে থাকা অবস্থায় আপ অ্যারোটা ক্লিক করি, 7, হ্যাঁ, এটাতেও একটা গ্যাপ তৈরি হচ্ছে 7 দিলে, তার মানে আমাকে 8 দিতে হবে। ওকে, এখন এই যে স্টাইলটা, এটা আমি যখন রিফ্রেশ দেব পেজটা, তখন এই স্টাইলটা হারাই যাবে। আমি এই স্টাইলটা এখান থেকে এই ওপেনিং ক্লোজিং কার্লি ব্রেস থেকে ওপেনিং কার্লি ব্রেস এবং এই আইডেন্টিফায়ারটা সহ, এই যে আইডি সহ পুরো জিনিসটা কপি করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে এই কপি দিলাম, অথবা কন্ট্রোল সিও আপনি একসাথে প্রেস করতে পারেন। তো এই জিনিসটা আমি এইচটিএমএল এর এই হেড অংশে এসে লিখে দেব। হেড অংশে যে আমি লিখবো, এটা তো একটা স্টাইল। তো এই স্টাইল বোঝানোর জন্য এখানে স্টাইল ট্যাগটা লিখতে হবে, STYL স্টাইল লেখার পর তারপর আপনার এখানে পুরো স্টাইল ট্যাগটা কিভাবে ক্লোজ হবে সবটা জেনারেট করে দিচ্ছে। তো ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে আমি সব স্টাইলগুলো লিখবো। আমি জাস্ট কপি পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস। এখন আমি যদি এটাকে রিফ্রেশ দেই, তাহলে এই স্টাইলটা ওই ফাইল থেকে রিড করবে এবং এটা হারাই যাবে না। ইয়েস, ওই স্টাইলটা ফাইল থেকে রিড করতেছে এবং এটা কিন্তু ফাইল থেকে আসতেছে। দেখুন 3 নাম্বার লাইন HTML, সরি 3.html ফাইলের মধ্যে আছে এবং 7 নাম্বার লাইনে এই স্টাইলটা আছে। দেখুন এখানে এই যে 7 নাম্বার লাইন থেকে কিন্তু আছে স্টাইলটা। ইয়েস, ওকে। তো এখানে আরেকটা ব্যাপার, আমার যেই ইয়েটা আসছে, কালারটা আসছে, সেই কালারটা কিন্তু এক্স্যাক্টলি এটার মতো হয় নাই। Just আমি আমার মতো করে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। তো আমি এই কালারটা কিভাবে নিতে পারি? এই প্রত্যেকটা কালারের একটা কালার কোড থাকে। তো এই কালারের যে কালার কোড, সেই কালার কোডটা আমি পেতে পারি হচ্ছে আরেকটা টুল আছে, কালার পিক্স নামে একটা সফটওয়্যার, খুব লাইট একটা সফটওয়্যার। আপনি কালার পিক্স নামে গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। খুব সিম্পল, ডাউনলোড করার পরে যেই এক্সি ফাইলটা আছে সেটাই আপনি ক্লিক করে এভাবে আপনার ওপেন হয়ে কালার কোডটা জেনারেট করে দিবে। যেমন এটা যখন ওপেন হলো, আমি যে অংশটা ধরবো সেটার করেসপন্ডিং কালার কোডটা এখানে দেখাবে। দেখুন এই যে কালার কোড হচ্ছে এটা। তো আমার দরকার হচ্ছে এই অংশের কালার কোডটা। এটার কালার কোড কত? একটা কালার কোড চেঞ্জ হচ্ছে এটাতে। প্রত্যেকটা রিজিয়নে সিমেট্রিক কালার না, একটু গ্রেডিয়েন্ট ইফেক্ট থাকতে পারে। আচ্ছা, আমরা ডিফল্ট যে কোনো একটা অংশ ধরে ওই কালার কোডটা নিয়ে নেই। যেমন এখানে আছে 415E9B, 415E9B, 415E9B। আমার মনে হয় ইটা বড় হাতের ছিল এবং বিটা বড় হাতের ছিল। ওকে, এই কালার কোডটার আগে হ্যাশ কোড দিতে হয়। ওকে, কন্ট্রোল এস, দেন আমি এটাকে রিফ্রেশ দিই। এক্স্যাক্টলি দেখুন এখানের যেই কালারটা, সেই কালারটা এখানে চলে আসছে। ওকে, তো এখন আমার যেটা দরকার, এখানে ফেসবুক কথাটা দরকার, আর হচ্ছে এই জায়গাতে আমার এই দুইটা ইনপুট ফিল্ড দরকার। তো ফেসবুক কথাটা আমার কোথা থেকে শুরু হবে সেই মেজারমেন্টটা আমরা করে রাখছি। এখান থেকে এই পর্যন্ত যে অংশ কন্টেন্ট, যে অংশ, সেই অংশটা হচ্ছে আমার কত পিক্সেল? 1342 মাইনাস 180 মাইনাস 180। এটার রেজাল্টটা লিখতে ভুলে গেছি, সরি। রেজাল্ট হচ্ছে 980 পিক্সেল। ওকে, তাহলে আমার এই কন্টেন্টটা থাকবে হচ্ছে 980 পিক্সেল জুড়ে। আমি এখন এই হেডার পোর্শনের ভেতরে আরেকটা ডিপ নেব। দেখুন আমি প্রত্যেকটা সেকশন
কে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু একটা করে ডিপ নিতে হচ্ছে। যেমন এই পুরো ব্যাকগ্রাউন্ডটা যে এরকম একটা কালারের হবে সেটার জন্য একটা ডিপ আমি নিছি। আবার এখান থেকে এই পর্যন্ত অংশ জুড়ে যে ডিপ সরি কন্টেন্ট গুলো থাকবে, ফেসবুক লেখা থাকবে, আবার এখানে হচ্ছে এই লেখাগুলো থাকবে। তো এটার জন্য আমি আরেকটা ডিপ নেব, সেই ডিপের নামটা দেব ওই রকম মিনিংফুল একটা নাম, ডিপ প্লাস হচ্ছে কন্টেন্ট। ওকে, আমরা আইডি এবং ক্লাসের যে একটা পার্থক্য আছে সেই জিনিসটা একটু পরে ব্যাখ্যা করব। আপাতত আমার কন্টেন্টটা ক্রিয়েট হইলো, কন্টেন্টের জন্য করেসপন্ডিং যে ক্লোজিং ট্যাগ সেটা কিন্তু করা হয় নাই। দেখুন এখানে ডিপ, এই ডিপের ক্লোজিং ছিল এটা, এটার ক্লোজিংটা আমি লিখি নাই, তাহলে এটার ক্লোজিংটা আমি লিখি নাই, এই যে। ওকে, এখন এই কন্টেন্টটা থাকবে হচ্ছে কত অংশ জুড়ে, 980 পিক্সেল জুড়ে। তাহলে সেটা আমি এখানে ডিফাইন করে দিই, এই স্টাইলের ভেতরে বলে দিই। আচ্ছা, এর আগে এই হেডারটা ছিল হচ্ছে আইডি, তাই হ্যাশ বসছে। যদি ক্লাসের উপর কোনো স্টাইল করতে চান তখন ওই ক্লাসের নামের আগে ডট লিখতে হয়, তারপর হচ্ছে ক্লাসের নাম হচ্ছে কন্টেন্ট। ওকে, তারপর হচ্ছে ওপেনিং কার্লি ব্রেস, ক্লোজিং কার্লি ব্রেস, এটার ভেতরে লিখতে হবে সব। তো এটার ভেতরে আমি উইডথ দেবো কত, উইডথ দেবো হচ্ছে 980 পিক্সেল। ওকে, রিফ্রেশ দিলাম। এখানে কিছুই বোঝা যাবে না, কারণ এই কন্টেন্টের ভেতরে এই কন্টেন্টটা কত অংশ জুড়ে আছে সেটা বোঝার জন্য তো আমার এই যে এখান থেকে এখান পর্যন্ত আলাদা একটা ইফেক্ট দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো আমি এটা বোঝার জন্য এই কন্টেন্ট অংশটা জুড়ে কালার একটা দিয়ে দিই, কালারটা দেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অরেঞ্জ। এই যে আমি লিখতেছি উইডথ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এগুলা হচ্ছে সিএসএস এর, এটাকে বলা হয় এট্রিবিউট, এটাকে বলা হয় ভ্যালু। এভাবে এট্রিবিউট ভ্যালু অথবা সরি প্রপার্টি ভ্যালু, তো প্রপার্টি নেম তারপর হচ্ছে ভ্যালু, প্রপার্টি নেম ভ্যালু। তো এই জিনিসগুলা আপনার মুখস্থ করতে হবে না। যেমন ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ব্যাকগ্রাউন্ড, এটা আপনি গুগলে সার্চ করতে পারেন যে ব্যাকগ্রাউন্ড হাউ টু সেট ব্যাকগ্রাউন্ড কালার অন এ ডিপ, তারপর হচ্ছে কিভাবে উইডথ আপনি চেঞ্জ করবেন, তখন এই স্যাম্পল কোডগুলো পেয়ে যাবেন। অথবা এখানে যখন আমি লিখতেছি বিএজি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। তো এভাবে এগুলা দেখতে দেখতে লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাবেন, এগুলা মুখস্থ করার কিছু নাই। ওকে, তো এটা আমি অরেঞ্জ সেট করলাম, এখন দেখি এখানে অরেঞ্জ আসছে কিনা। আসেনি, কারণ ওই ডিপটা, এই যে ডিপটা আছে এই ডিপটা কিন্তু অনেকটা বিন্দুর মতো একটা, এটার এক্সিস্টেন্স আছে কিন্তু এটার কোনো ডাইমেনশন নাই। তো আমি এটার হাইট সেট করে দিই, হাইট হাইট সেট করে দিই 100%। তো 100% মিনস এটা যেই ডিবের ভেতরে আছে সেই ডিবের হাইট যত এটার হাইটও তত হয়ে যাবে। এই 100% মিনস কিন্তু এরকম না যে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিবে, এই পুরো স্ক্রিনের 100% নেবে, এটা হচ্ছে প্যারেন্ট ডিবের 100% নেবে, যেটার ভেতরে এই ডিপটা আছে। তো আমরা দেখি, ইয়েস, এটা কিন্তু হয়ে গেল। এখন এই জিনিসটা আমার সেন্ট্রালি অ্যালাইন করতে হবে। দেখুন এখানে কিন্তু এটা লেফট সাইডে যতটুকু ছাড়ছে রাইট সাইডে ততটুকু অংশ ছেড়ে দিছে। তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা যদি সেন্ট্রালি চলে আসে, একবার সেন্ট্রালি অ্যালাইন হয়, তখন রাইট সাইডে সমান অংশ ছাড়বে, লেফট সাইডে সমান অংশ ছাড়বে। তো এই কাজটা করার জন্য আমরা কি করতে পারি, এটা ইন্সপেক্ট করে এখান থেকে লাইভ করবে একেবারে। কন্টেন্ট এটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এই যে এখানে প্লাস দিলাম, অথবা আমি এখান থেকে দেখতেছি যে হ্যাঁ এই কন্টেন্টের উপর এই স্টাইলগুলো আছে, আমি এডিশনালি আরো কিছু স্টাইল যোগ করতে চাই, সেই স্টাইলগুলো হবে এটাকে সেন্ট্রালি অ্যালাইন করবে। তো সেন্ট্রালি অ্যালাইন করার একটা ট্রিকি ওয়ে হচ্ছে আপনি মার্জিন যখন লেফটে অটো দিবেন, রাইটে অটো দিবেন, অটোমেটিক্যালি এটা সেন্ট্রালি অ্যালাইন হবে। মানে লেফটে যেমন যতটুকু বাদ দিবে রাইটে ততটুকু বাদ দিয়ে সেন্ট্রালি অ্যালাইন হবে। সেজন্য মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো। ওকে, MARG মার্জিন লেফট AU, দেখেন অটোমেটিক্যালি চলে আসছে কিন্তু যে অটো, AU লেখার পরে অটো চলে আসছে। ওকে, এখন আমার রাইট সাইডেও অটো দিতে হবে, মার্জিন রাইট
ফটো। ইন্টারেস্টিং, আমাদের পুরো সেন্টার অ্যালাইন হয়ে গেছে জাস্ট দুইটা কোডের মাধ্যমে। ওকে, এখন এই পরিবর্তনটা আমি আমার ফাইলের মধ্যে সেভ করে রাখি। এই যে এখানে আমি সেভ করে রাখলাম। ওকে, চলে আসছে। এখন আমি পুরো কাছাকাছি চলে যাচ্ছি, কিন্তু এখন আমার দরকার হচ্ছে এই কন্টেন্ট অংশটা জুড়ে একেবারে লেফট সাইডে এই অংশ, এটা থেকে আহ, এটার সাথে অ্যালাইন হয়ে ফেসবুক কথাটা থাকবে, আর রাইট সাইডে থাকবে হচ্ছে আমার এই একটা ফর্ম ইনপুট ফিল্ড থাকবে, দুইটা একটা বাটন থাকবে, উপরে এই কথাগুলো থাকবে। তো আমি শুরুতে এটা লিখি, যে ফেসবুক কথাটা লিখি, কোথায় লিখবো? এখানে। ওকে, এটা হচ্ছে কন্টেন্টের ভেতরে আমি এই ফেসবুক কথাটাকে দেখানোর জন্য h1 ট্যাগটা ব্যবহার করি, যেহেতু এটা অনেক বড় হয়ে থাকবে। h1, ওকে। h1 মানে হচ্ছে হেডিং 1। হেডিং মানে শিরোনাম, এবং শিরোনামটা একটু হাইলাইটেড হয়ে বড় হয়ে দেখায়। তো এই ট্যাগটা হচ্ছে এরকম বড় ট্যাগ দেখানো, বড় ফন্ট দেখানোর জন্য ফেসবুক। ওকে, এখন আমি এটাকে যদি দেখতে চাই, ইয়েস, এখানে অটোমেটিক্যালি একটা উপরে চলে আসছে, ব্রেক চলে আসছে, একটা মার্জিন চলে আসছে। তো এটা কেন হয়েছে? এটা হয়েছে হচ্ছে এই h1 অটোমেটিক্যালি একটা লাইন ব্রেক তৈরি করে উপরে এবং নিচে লাইন হাইট তৈরি করে। তো আমরা এই জিনিসটা করার জন্য, প্রিভেন্ট করার জন্য এখানে এটার উপর একটা স্টাইল করে দিই। h1 এর উপর ডিফল্ট একটা স্টাইল এখানে আছে, এই যে মার্জিন বিফোর, বিফোর মার্জিন এত অ্যাড করছে। তো আমি এটা যদি আমি করতে চাই, ডিফল্ট যে মার্জিন স্টাইলটা আছে সেটা যদি রিমুভ করতে চাই, এটা সিলেক্ট করে প্লাসে ক্লিক করব, দেন আমার মার্জিন সবগুলোতে 0 সেট করে দেবো, 0। আচ্ছা, এর আগে আমি মার্জিন লেফট, মার্জিন রাইট এই কথাটা ব্যবহার করছিলাম। তো মার্জিন দিয়ে শুধু 0 দিলে যেটা হবে, মার্জিন লেফট, রাইট, টপ, বটম সব জায়গায় 0 সেট হয়ে যাবে। আবার আমি যখন বলবো যে মার্জিন 0 0 0 0, এটা মিন করে হচ্ছে প্রথমটা হচ্ছে টপ, এরপরেরটা হচ্ছে রাইট, এরপরেরটা হচ্ছে বটম, এরপরেরটা হচ্ছে লেফট। মানে উপর থেকে শুরু হবে, এভাবে ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। তো ক্লকওয়াইজ গুলো কি হয়? উপর থেকে শুরু হলে টপ, রাইট, বটম, লেফট। ওকে, তো আমি এই 4টা 0 ব্যবহার করতে পারি, অথবা শুধু একটা 0 ব্যবহার করতে পারি। একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে ফেসবুক কথাটা কিন্তু উপর থেকে একটু গ্যাপ আছে এবং নিচেও একটা গ্যাপ আছে, মানে অনেকটা মাঝামাঝি জায়গায় বসানো আছে। তো এটা আমি এখানে সেটা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে যেটা করতে হবে, এই h1 ট্যাগের উপর একটা স্টাইল অ্যাপ্লাই করতে হবে। এটাকে বলা হয় লাইন হাইট। লাইন হাইট এটা দিলাম হচ্ছে 82 পিক্সেল। ওকে, দেখুন আমার স্টাইলটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। এখানে লাইন হাইট 82 বলতে আমার এই যে ডিপটা আছে, এই ডিপের হাইটটা ছিল কিন্তু 82, মানে এই এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 82। তো আমি যখন এই ট্যাগের যে কন্টেন্টটা আছে, এই ট্যাগসের কন্টেন্টটার লাইন হাইট দিলাম হচ্ছে 82, তখন এই 82 পর্যন্ত সে স্পেসটা নেওয়ার পর তা এই 82 এর ভার্টিক্যালি সেন্ট্রালি ওই ট্যাক্সটাকে বসায় দেয়। এটার প্যারেন্ট যে ডিপটা ছিল, সেই ডিপটা যদি 90 পিক্সেল হইতো, তখন আমি এখানে দিতাম 90 পিক্সেল, তখন এই এই ট্যাক্সের জন্য উপরে নিচে পুরো 90 পিক্সেল নিয়ে ওই 90 পিক্সেলের সেন্ট্রালি ট্যাক্সটাকে বসাই দিত। এটা হচ্ছে লাইন হেডের ব্যাপার। এখন এটার যেই ফন্ট কালার আছে, এই যে কালার, এই কালারটা হচ্ছে আমার সাদা। আমি সেটা সেট করার জন্য এখানে লিখবো কালার, জাস্ট কালার। এই প্রপার্টিটার ভ্যালু যদি আমি হোয়াইট দেই, হোয়াইটের যে কালার কোড সেটা হচ্ছে FFF। কিছু কালার কোড মুখস্থ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো কালার কোড আমি এখানে সেট করলাম। ওকে, এখন আমরা এই রাইট সাইডের যেই
ফর্মটা, এই যে একটা ইনপুট ফিল্ড, এখানে আরেকটা ইনপুট ফিল্ড, তো এই ফর্মটা ডিজাইন করব। এখানে এই ফর্মটা ডিজাইন করতে গিয়ে একটা ঝামেলায় পড়বো, সেটা হচ্ছে এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা হচ্ছে লেফট সাইডে অ্যালাইন করা আছে, আর এখানে যে ফর্মটা আছে সেটা আছে রাইট সাইডে অ্যালাইন করা আছে। মাঝখানে এই যে এই এতটুকু গ্যাপ চলে আসছে। তো এখানে এই ফেসবুকটা লেফট রিজিয়নে থাকবে, এই অংশটা রাইট রিজিয়নে থাকবে। যখনই একটা রিজিয়ন চলে আসবে, কনসিডারেশনে একটা রিজিয়নকে নিয়ে আসতে হবে, তখন একটা ডিবের ভেতরে ওই জিনিসগুলো রাখতে হবে। মানে এখানে H1 কথাটাকে রাখতে হবে একটা ডিবে, আবার এই ইয়েটাকে রাখতে হবে, এই ফর্মটাকে রাখতে হবে আরেকটা ডিবে। তো আমি এখানে এই যে H1 আছে এটাকে একটা ডিবে রাখি। এই ডিবের যে ইয়েটা আইডেন্টিফিকেশন, সেটার নাম দেব লেফট ডিপ। তাহলে এটার আইডি দেই, আইডি লেফট হেডার, মানে হেডার পোর্শনের লেফট অংশ। তাহলে এই হচ্ছে আমার ফেসবুক। দেন রাইট পোর্শনের যেই আইডিটা সেটা দেব রাইট হেডার, ডিপ আইডি আর আই টি রাইট HEADER। ওকে, তারপর এখানে আমার একটা ফর্ম থাকবে। সেই ফর্মটা কি হবে? প্রথমে থাকবে হচ্ছে ইমেল অর ফোন, এই কথাটা। এটা একটা প্যারাগ্রাফ ট্যাগের ভেতর রাখি, ট্যাগ ইমেল অর ফোন আমি কপি করে নিয়ে আসলাম। এরপর ওই ইমেল অর ফোনের ভেতরে এখানে থাকবে একটা ইনপুট ফিল্ড। ওকে, ইনপুট আইএন, ইনপুট ইনপুট ট্যাগের মাধ্যমে ইনপুট ফিল্ড তৈরি করা হয়। তো আইএন লেখার পরে আমার এডিটর সাজেস্ট করতেছে ইনপুট। ওকে, টাইপ হচ্ছে কি? টাইপ হচ্ছে টেক্সট, মানে ওই ইনপুট যেই ইয়েটা তৈরি করবে, বক্সটা তৈরি তৈরি করবে, সেই ইনপুট বক্সের মধ্যে আমি কি টাইপের ইনপুট দেব, এটা হচ্ছে টেক্সট টাইপের ইনপুট। ওকে, নেম, নেম থাকবে একটা ইমেল। এই নেমটাকে ব্যাখ্যা করার অনেক কিছু আছে, এটা আমরা অন্য একদিন দেখাবো। তারপর হচ্ছে আরেকটা ইনপুট থাকবে, সেটা হচ্ছে আমি এটা কপি পেস্ট করলাম, সেটা হচ্ছে টাইপ হবে পাসওয়ার্ড টাইপ, পাসওয়ার্ড। ওকে, নেমটা দেবো এখানে ডাবল এস পাসওয়ার্ড। ওকে, ফাইন। তো এই পাসওয়ার্ডের আগে এখানে থাকবে হচ্ছে আমার পাসওয়ার্ডটা, এই যে পাসওয়ার্ড ইনপুটের আগেই থাকবে পি টেক, দেন হচ্ছে পি টেকের ভেতরে পাসওয়ার্ড। ওকে, তারপর হচ্ছে একটা বাটন থাকবে। তাহলে ইনপুটটা আমি আবার কপি পেস্ট করি, ইনপুট টাইপ হচ্ছে বাটন, বাটন অথবা আমি সাবমিট দিই, SUBMIT, সাবমিট। সাবমিট দিলে একটা সাবমিট বাটন তৈরি করবে। এখন ওই বাটনের নামটা কি হবে? নামটা যদি আমি কিছু না দিই, তাহলে এখানে এই যে লগ ইন লেখাটা আসছে সেখানে আসবে সাবমিট। তো আমি চাই যে সেইটা সাবমিট না এসে লগ ইনই আসুক। তো সেটার জন্য আমার এখানে দিয়ে দিতে হবে ভ্যালু, VALU, ভ্যালু, ওইটা দিব লগ ইন। ওকে, লগ ইন। আমি দেখি কতটা কাছাকাছি গেলাম। Yes, কাছাকাছি যাচ্ছি, কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়ে গেছে অলরেডি। তো আমরা স্টেপ বাই স্টেপ এটা ফিক্স আপ করি। প্রথম কাজ হচ্ছে আমার এই অংশটা লেফটে থাকবে আর এই অংশটা রাইটে থাকবে, সেটা ডিফাইন করার জন্য
আমার এখানে যে ডিপটা আছে সেই ডিপের একটা উইডথ সেট করতে হবে। মানে এটা পুরোটা অংশ জুড়ে নিয়ে নিছে, তো পুরোটা অংশ জুড়ে না নিয়ে এটা 50% নেবে, এটা 50% নেবে। তো আমি এটাকে বলবো, এই অংশটাকে আমি রিপ্রেজেন্ট করছি হচ্ছে লেফট হেডার এই আইডি ডিপটার মাধ্যমে। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমি প্লাসে ক্লিক করলে ওইটার জন্য স্টাইল করার একটা সেকশন আমাকে জেনারেট করে দিল। তো এটার উইডথটা আমি সেট করি 50%। 50% সেট করলে যেটা হবে, পুরা এই প্যারেন্ট ডিপ যেটা আছে, এই যে অরেঞ্জ কালারের যেই উইডথটা, সেটার 50% উইডথ এই লেফট অংশের জন্য নিবে, ফেসবুক কথাটার জন্য নিবে। ওকে, তো এটা আমরা একটু দেখি। এখন এখানে ক্লিক করলাম একটা, এখন আমি এটা যদি ধরি, এই যে 50% কিন্তু দেখাচ্ছে, অরেঞ্জের 50% অংশ জুড়ে সে আছে। এটা যদি আমি উঠাই দেই, এখন এটা যদি ধরি, এখন কিন্তু 100% দেখাচ্ছে অরেঞ্জের। ওকে, এখন আমি কি করব, এটাকে ফ্লোট লেফট বলতে একটা প্রপার্টি আছে, এটা সেট করব। ফ্লোট লেফট, ইয়েস, আমরা প্রায় কাছাকাছি যাচ্ছি। কিন্তু ফ্লোট লেফট যখন বলতেছি, তখন ও নিজে লেফটে ফ্লোট হয়ে যায়, বেসে যায়, এবং রাইট অংশটা এর পরবর্তী ডিপের জন্য ছেড়ে দেয়। ওকে, তাহলে এই অংশটা যেহেতু আমার কাভার, আমি এটাকে সেট করে ফেলি, কন্ট্রোল সি, দেন এখানে এটা সেট করি, কন্ট্রোল এস, সরি কন্ট্রোল ভি, দেন কন্ট্রোল এস, দেন আমি এটাকে আবার রিফ্রেশ দিই। কিন্তু এখানে এই লেখাটার যে স্টাইলটা, সেই স্টাইলটা হারাই গেছে। আমরা মনে হয় সেই স্টাইলটা সেভ করতে ভুলে গেছিলাম। তো এটা ছিল হচ্ছে H1 এর উপর একটা স্টাইল, H1 এর উপর স্টাইল, এবং সেই স্টাইলটা ছিল এরকম যে লাইন হাইট হবে 82 পিক্সেল, 82 পিক্সেল, ইয়েস, এবং কালার হবে হোয়াইট, হোয়াইটের কালার কোড হচ্ছে FFF। এটা ওকে, ওকে, H1, H1 হচ্ছে এটা, আগের যে H1 আছে সেটাকে কেটে নতুন H1 দিলাম, কন্ট্রোল এস, দেন এখানে রিফ্রেশ। ওকে, এখন আমার দরকার হচ্ছে এই রাইট যে ডিপটা আছে সেই ডিপটা নিয়ে কাজ করা। তো এটার যেই উইডথ আছে সেটাকে আমি 50% করব। তাইলে যেটা হবে, অরেঞ্জের 50% জুড়ে থাকবে এটা, আর এই ফর্ম যেটা আছে সেটা 50% জুড়ে থাকবে হচ্ছে এই ফর্মটা। ওকে, অরেঞ্জের 50% জুড়ে থাকবে ফর্মটা। তাইলে রাইট অংশটা নিয়ে কাজ করার জন্য সিলেক্ট করলাম, প্লাস ক্লিক করলাম, এটাতে উইডথ সেট করলাম 50%। ওকে, এটা আবার এখানে নিচে চলে আসলো, ডোন্ট ওয়ারি, আমরা এটাকে ফ্লোট রাইট করে দেবো, জাস্ট ফ্লোট রাইট। তাহলে যেটা হলো, আমার এটা কিন্তু ফ্লোট রাইট হলো, ইয়েস। এখন আমার এই জিনিসটা এখানে যেভাবে আছে, এই ইনপুট, এই ইনপুট, তো এখানে এই যে এই ইনপুট আর এই ইনপুটের সাথে এটার পরে এটা আবার তার রাইট সাইড থেকে শুরু হবে, সেই জিনিসটা ডিজাইন করার জন্য আমার পরবর্তী ইনপুটগুলো নিয়ে কাজ করতে হবে। আমার ডিবেট ডিজাইনটা কমপ্লিট, আমি এটা কপি পেস্ট করি, কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি। ওকে, এখন আমি আসি এই জিনিসগুলো কিভাবে ফিক্স আপ করা যাবে। একটা ব্যাপার লক্ষ্য করি আমরা এখানে, এই যে এই ইমেলটা আর ইনপুটটা, এটা হচ্ছে এখানের এখানের যে আলাদা একটা পোর্শন, সেই পোর্শনের মধ্যে এটা আবার আরেকটা রিজন তৈরি করছে। মানে এটা হচ্ছে এই এই রাইট অংশের, এই রাইট ফর্ম অংশের এটা লেফট পোর্শন, এটা রাইট পোর্শন। মানে ফর্ম পোর্শনটা যদি হয় প্যারেন্ট পোর্শন, সেটার চাইল্ড পোর্শন হচ্ছে আবার দুটা, সেটার মধ্যে এটা হচ্ছে লেফট অংশে থাকবে, এটা হচ্ছে রাইট অংশে থাকবে। তাহলে এটার জন্য আমি আরেকটা ডিপ তৈরি করব, এটার জন্য আরেকটা ডিপ তৈরি করব, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। ওকে,
সেই জিনিসটা আছে কোথায়? এই যে আমার রাইট হেডারের এই ফোন অথবা ইমেলটা হচ্ছে লেফট, আরেকটা ডিপের ভেতর থাকবে। তাহলে আমি আরেকটা ডিপ তৈরি করি, ডিপ, ডিপটা ক্লোজ করি, দেন এই ডিপের একটা নাম দেই, নাম দেই হচ্ছে আইডি, সরি এটার নাম দেই হচ্ছে ক্লাস লেফট, এবং ওই ডিপের ভেতরে আমার ইমেল এবং ইমেইলের ইনপুট এই দুটো থাকবে, ইমেল আর ফোন কথাটা আর হচ্ছে ইনপুট ফিল্ডটা। ওকে, এরপর এরপরের অংশে জুড়ে থাকবে হচ্ছে পাসওয়ার্ডটা, এবং সেটা হচ্ছে থাকবে আরেকটা ডিবে, ওই ডিবের নাম দেবো হচ্ছে, ওই ডিবের যে আইডেন্টিফিকেশন সেটা হচ্ছে রাইট, তাহলে ক্লাস রাইট, রাইট। ওকে, তাহলে এই পাসওয়ার্ডের সাথে বাটনটাও কিন্তু রাইট পোর্শনেই থাকে, আমরা বাটনটাও নিয়ে নিই। ওকে, কন্ট্রোল এস। এখন আমরা এটাকে রিফ্রেশ দিই, দেখি ঘটনা কি হয়। কিছুই হয় নাই। তো কিছু হয় নাই কারণ হচ্ছে আমরা ডিপ তৈরি করছি, কিন্তু সেই ডিপের উপর স্টাইল তৈরি করি নাই। আমরা দেখি এখানে রাইট হেডার যেটা, সেটা হচ্ছে পুরো ফর্ম অংশটাকে আমরা রাইট হেডার ডিপের ভেতরে রাখছি। তো এটাকে আমি আবার দুইটা সেকশনে ভাগ করছি, লেফট রাইট। ওকে, এই যে লেফট অংশ আছে, সেই লেফট অংশটা 100% অংশ জুড়ে নিছে। তো আমি এই লেফট অংশটাকে আবার যদি এই এটার যে প্যারেন্ট অংশ হচ্ছে এই যে এটা, এটার 50% উইডথ নেয়, এবং রাইট অংশটা তার 50% উইডথ নেয়, এবং লেফটটাকে ফ্লোট লেফট করি, এটাকে ফ্লোট রাইট করি, তাইলেই কিন্তু আমার ওই ডিজাইনটা হয়ে যাচ্ছে। আমি ডাইরেক্ট কাজটা শুরু করে দিই। লেফট, এখানে যে লেফট আছে সেটার উপর আমি স্টাইল করব, প্লাস সিম্বল ক্লিক করলাম, দেন এটার উইডথ দিলাম 50%। সবসময় কোনো একটা ডিবের উইডথ 50% মানে ওটার প্যারেন্ট ডিবের 50% নেবে। যেমন আমি এটা ইন্সপেক্ট করে দেখাই, এই যে 50% নিয়েছে। এটার প্যারেন্ট ডিপ কিন্তু হচ্ছে রাইট হেডার, এই যে এটা যেটা হাইলাইটেড অংশ দেখাচ্ছে। তো এটার 50% নিচ্ছে হচ্ছে লেফটটা, 50% নিল। ওকে, এটার আমি করব ফ্লোট লেফট, ফ্লোট লেফট। আমরা প্রায় চলে যাচ্ছি কাছাকাছি। এটাকে সেভ করি, কন্ট্রোল সি। এখন আমি এটাকে ফ্লোট রাইট না দেওয়ার পরেও সে অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আমরা ফ্লোট দিতে পারি রাইট, অথবা না দিলেও সমস্যা। এখানে আরেকটা ব্যাপার আছে, এটার নিচে মনে হয় একটা ফরগটেন অ্যাকাউন্ট এরকম একটা প্রশ্ন সিম্বল ছিল। তো আমরা এই জিনিসটা এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। তো এটা কোথায় আছে? লগ ইন বাটনের পরে আছে। আমরা লগ ইন বাটনের পরে, এই যে লগ ইন বাটন, এই ইনপুট বাটনের পরে আমি একটা লিঙ্ক দেব। তো ওই লিঙ্কটা জেনারেট করার জন্য এ অ্যাঙ্কর ট্যাগ আছে একটা, এ ট্যাগ, সেই ট্যাগটা আমি যখন এখন এন্টার চাপবো তখন অটোমেটিক্যালি আমাকে ওটা দেখাবে। এখানে ওই লিঙ্কটা কোথায় রেফার করে চলে যাবে সেই ইউআরএলটা এখানে সেট করতে হয়। তো আমরা আপাতত কোথাও যাব না, কোনো লিঙ্ক সেট করব না, আমরা জাস্ট টেক্সটটা দেখাবো লিঙ্ক হিসেবে। কন্ট্রোল এস, ইয়েস, লেখাটা এখানে চলে আসছে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা এখানে কিভাবে নিয়ে আসতে পারি সেই স্টাইলটা একটু পরে করতেছি। তার আগে অ্যাঙ্কর ট্যাগের ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। অ্যাঙ্কর ট্যাগের ভেতরে এই অ্যাট্রিবিউটের ভেতর থাকে ইউআরএলটা, আর এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যে টেক্সটটা লিখি সেটা হচ্ছে ওই ইউআরএল এর যে টেক্সটটা থাকবে। এখানে যেই লেখাটার উপর আমি ক্লিক করলে একটা ইউআরএল এ যাবে, সেই লেখাটা লেখা হয় হচ্ছে এই দুইটা অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে। ওকে, এখন আমি এই জিনিসটাকে নিয়ে আসতে হবে এখানে। ওকে,
ওকে, আমরা এর আগে একটা খুব চরম একটা ভুল করছি, সেটা হচ্ছে রাইট যে ডিপটা আছে, এখানে এই অংশটা যে রাইট পোর্শন, সেই পোর্শনটাকে আমরা আলাদা করে ফ্লোট রাইট দেই নাই, তারপর হচ্ছে ওইটার উইডথ 50% সেট করি নাই। এটা না লেখা পর্যন্ত আমাদের সবকিছু ওকে মনে হচ্ছিল। তো এটা আসলে কেন এরকম হয়েছে সেই জিনিসটা আগে একটু ব্যাখ্যা করি, তারপর আমরা রিকভার করব। প্রথমে রাইট পোর্শন যেটা আছে সেটার জন্য কোনো আমি উইডথ ডিফাইন করি নাই, এটার জন্য 50% ডিফাইন করছি। তো 50% নেওয়ার পর সে বাকি অংশটা এই এই পোর্শনের জন্য ছেড়ে দিছে। তো এটা যে এই বাকি অংশ জুড়েই থাকবে, বাকি আর কোনো উইডথ সে এক্সটেন্ড করবে না, সেটা ডিফাইন করে দিতে হবে যে এটা বাকি 50% জুড়ে থাকতে থাকতে হবে। এবং এটা ফ্লোট রাইট রাইট পোর্শনে ফ্লোট হয়ে যাবে। তখন এই এই অংশটা আর এডিশনালি এক্সটেন্ড হয়ে যাবে না, এখানে কন্টেন্ট যোগ হইলেই ওইটা ওই ডিবের জন্য উইডথ অটোমেটিক্যালি অ্যাড হবে না। রাইট সিলেক্ট করলাম, রাইট পোর্শনটা, তারপর হচ্ছে এখানে প্লাস সিম্বল সিলেক্ট করলাম, এটার উইডথ সেট করলাম, উইডথ 50%, এবং ডট রাইট। ইয়েস, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এটাকে কপি পেস্ট করি, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, দেন স্টাইল পোর্শনের রাইট অংশে কন্ট্রোল এস। এখন এখানে আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, এই লেখাগুলা হবে সাদা, আবার এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা এখান থেকে কিন্তু অনেক বেশি মনে হচ্ছে, এখানে গ্যাপ খুব কম, এখানে অনেক বেশি মনে হচ্ছে। তো আমরা এই এই জিনিসগুলো একটু রিকভার করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আমার পি যেটা আছে, লেফট পোর্শনের পি যেটা আছে সেটার কালার হবে হোয়াইট, পি, এটার কালার হচ্ছে হোয়াইট, কালার কোড হোয়াইট, কালার কোড হচ্ছে এফ এফ এফ। তো এখন আমরা দেখবো এখানে এই যে গ্যাপটা তৈরি হইলো, অতিরিক্ত এই গ্যাপটার জন্য আমরা কিন্তু কোনো সিএসএস লিখি নাই, এটা কেন তৈরি হইলো এটা দেখার জন্য এই যে এখানে যে সিম্বলটা আছে, অ্যারো সিম্বলটা, এটাতে ক্লিক করব। তারপর আমি যে অংশটা দেখতে চাই সেই এলিমেন্টটা এই যে এখানে ধরবো, এটা সিলেক্টেড হইলো, একটা ক্লিক করে সিলেক্ট করলাম। এখানে স্টাইলের পরে আমি যাব কম্পিউটারে, এটা পুরো বক্স করে আমাকে দেখাই দিবে যে কি হচ্ছে ঘটনা। এই সিলেক্টেড এলিমেন্টের জন্য ঘটনা এই যে এখানে আমার এটার মার্জিন আছে হচ্ছে টপে 16 পিক্সেল, বটমে 16 পিক্সেল, যেটা আমার দরকার নাই। এই এতটুকু অংশ হচ্ছে 16 পিক্সেল মার্জিন সে অ্যাড করছে। তো এটা কেন হয়েছে, আমি স্টাইলে যাই, এই যে এটা এই পিয়ের পিট্যাগের উপর যে স্টাইলটা, এই স্টাইলটা কিন্তু আমরা লিখি নাই, এই স্টাইলটা ব্রাউজার অটোমেটিক্যালি এগুলোতে অ্যাসাইন করে দেয়। তো আমরা বলছি যে এই জিনিসগুলো নিয়ে অন্য একদিন ডিটেলস আলোচনা করব। ওকে, এখন তাইলে আমরা এই অতিরিক্ত যে মার্জিনটা আছে সেই মার্জিনটা রিমুভ করে দিলে এই স্পেসগুলো কমে যাবে। তো আমি এই মার্জিনটা এখানে কমাই, মার্জিন, আমি উপরে যে মার্জিনটা আছে সেই মার্জিনটা লজিক্যাল, উপরে অতটুকু স্পেস দরকার আছে, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, উপরে অতটুকু স্পেস দরকার আছে, আমরা জাস্ট এই নিচের মার্জিনটাকে কমাই দিই। তাইলে মার্জিন বটম, মার্জিন বটম, এটাকে দেই প্রথমে 0 পিক্সেল। ইয়েস, 0 পিক্সেল দিলে আমরা এখানে আসি, দেখি কিরকম গ্যাপ আছে, 0 পিক্সেল থেকে একটু বেশি গ্যাপ আছে মনে হচ্ছে। তাহলে আমরা এখানে এটাকে দিই 1 2 3, 3 পিক্সেল এনাফ। ইয়েস, ওকে, তাহলে আমি এটাকে কপি করি, দেন পেস্ট করলাম, কন্ট্রোল এস, দেন রিফ্রেশ। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তারপর এখানে যে এই ট্যাগটা আছে সেটার কালারটাও হবে হোয়াইট, দেখি, সরি এটার কালার হোয়াইট না, এটার কালারটা একটু ফ্যাকাশে টাইপের, আমরা দেখে নেই কি টাইপের কালার। কালারটা হচ্ছে এই যে এই টাইপের। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কালার কোডটা দেখে নিচ্ছি। ওকে,
তাহলে এর যে কালার কোডটা আছে এটা আছে কোথায়, আমি এখানে ধরি, এটা সিলেক্ট করি, দেন এখানে ধরি, এই যে এ হচ্ছে এখানে, এটা সিলেক্টেড অবস্থায় প্লাস সিম্বল ক্লিক করি, তাইলে আমার স্টাইল লেখার জন্য অপশন দিচ্ছে। ওকে, তাহলে কালার হচ্ছে এটা, ইয়েস। কালার এখানে যেরকম দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের জন্য একটু ব্যতিক্রম মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা যখন এটার মতো করে দিব তখন ঠিক হয়ে যাবে। তো আরেকটা জিনিস একটু দেখে নেই, এখানে ফন্ট সাইজটা কিন্তু নর্মাল সাইজ থেকে একটু ছোট আছে, আমরা এই দুইটার ফন্ট সাইজই একটু ছোট করে দেব, এটা এটা এবং এটার ফন্ট সাইজ একটু ছোট করে দেব। তার আগে আমি এটা সেভ করে নেই, কন্ট্রোল সি, দেন ওকে। এখন আমি পি এর যে ফন্ট সাইজ অথবা এর ফন্ট সাইজটাকে আমি ছোট করব, F1 ফন্ট অটোমেটিক্যালি আমাকে সাজেস্ট করছে ফন্ট সাইজ, যখন সাজেস্ট করছে তখন আমি জাস্ট রাইট অ্যারো ক্লিক করলাম, দেন হচ্ছে পূরণ দিলাম, তারপর হচ্ছে এখানে আমি ফন্ট সাইজটা দিব। নর্মাল সাইজগুলো সাধারণত 12 হয়, 14 হয়, তো আমি এটাকে 10 পিক্সেল দিই, দেখি কেমন দেখায়। 10 পিক্সেল দিলে মনে হয় একটু বেশি ছোট দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এটাকে 10 পিক্সেল না দিয়ে 12 পিক্সেল দিই, 11, 12, ইয়েস, 12 পিক্সেলটা, হ্যাঁ 13 পিক্সেল দিয়ে দেখি, ইয়েস, পারফেক্ট। তাহলে ফন্ট সাইজটা দিলাম 13 পিক্সেল, এর ফন্ট সাইজ দিলাম 13 পিক্সেল, এবং পি এর ফন্ট সাইজ দিব হচ্ছে 14 পিক্সেল, ইয়েস, এনাফ। দেন আমার বাটন যেটা আছে, বাটনের একটা আলাদা স্টাইল আছে, এই যে এই হচ্ছে সেই স্টাইলটা, এই স্টাইলটা আমরা করব। এখানে একটা হোভার ইফেক্ট আছে, আমি যখন মাউসটা নিয়ে আসতেছি তখন হচ্ছে একটা আলাদা কালার হচ্ছে, আর নর্মালি আরেকটা কালার থাকতেছে। ওকে, ইনপুট টাইপ হচ্ছে বাটন, এটা সিলেক্টেড অবস্থায় আমি যখন প্লাসে ক্লিক করব তখন হচ্ছে আমি স্টাইলটা লেখার জন্য করেসপন্ডিং সেকশনটা জেনারেট করে দিবে। এখানে আমি স্টাইলটা লিখবো, দেন আমি ব্যাকগ্রাউন্ডটা দেবো হচ্ছে, ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা আমি একটু দেখে নেই কি কালার আছে, এই কালার কোডটা আমি এই যে কালার পিক্স এই টুলটা দিয়ে নিয়ে নেব, ধরি 365899, 365899, ব্যাকগ্রাউন্ড ড্যাশ 365899, ইয়েস। ওকে, এখানে একটা বর্ডার কালার দেখাচ্ছে সাদা, সেই বর্ডার কালারটা আমরা এখানে একটা কালো ইফেক্ট আছে, তো আমরা বর্ডার কালারটা দেই চিকন করে 1 পিক্সেল করে কালো দিয়ে দিই। বর্ডার প্রপার্টির পর হচ্ছে আমার ওই বর্ডারের যেই থিকনেসটা সেটা থাকবে, আমি 1 পিক্সেল দিই, 1 পিক্সেল ধরে একটা রাউন্ড থিকনেস থাকবে। দেন হচ্ছে ওইটার কালারটা কিরকম হবে, কালারটা হবে ব্ল্যাক, ব্ল্যাক। ওকে, তারপর এটা কি টাইপের হবে, এটা ডট ডট দিয়ে বর্ডার থাকবে নাকি একেবারে সলিড লাইন থাকবে, সেটা তো সলিড টাইপের হবে, সেটা আমি দিয়ে দিলাম। ওকে ফাইন। দেন এখানে আরেকটা জিনিস, এই যে লেখাটা সেটা কিন্তু সাদা সাদা, এবং এই পুরো বাটনের মধ্যে লেখার উপরে নিচে রাইট লেফটে একটা স্পেস আছে, তো সেই জিনিসটা করা হয় হচ্ছে ওই স্পেসটা দেওয়া হচ্ছে পেডিং প্রপার্টির মাধ্যমে। যেমন এই লেখাটার উপরে নিচে বাটনটার একটা স্পেস থাকবে, লেফট সাইডে রাইট সাইডে একটা স্পেস থাকবে, তো সেটা আমি পেডিংটাতে যোগ করি, পেডিং 2 পিক্সেল দিই জাস্ট, আমি এটা একটু বাড়ায় দেখি কেমন দেখায়, না 2 পিক্সেলই এনাফ। ওকে ফাইন। দেন এর যে কালার হবে, মানে এই যে লগ ইন কথাটা টেক্সটের যে কালারটা আছে, টেক্সট কালারটা হবে হোয়াইট, তাহলে কালার হচ্ছে হোয়াইট কালারের কালার কোড হচ্ছে FFF,
ইয়েস, নাইস। আচ্ছা, আমার মনে হয় এটাকে বর্ডার কালারটাকে আমরা কালো না দিয়ে অন্য কালার দিই। আমরা একটু দেখে নিই এখানে কি কালার আছে। বর্ডার কালারটা গ্রে কালারের কাছাকাছি আছে। আমরা তাহলে এই কালারটাকে একটু এখান থেকে চেঞ্জ করি। ইয়েস, ওকে। এখন এটাকে আমরা সেভ করি। ওকে, এখন এটার উপর যখন আমি মাউস ধরতেছি তখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করুন, এই বাটনটাতে যখন আমি মাউস নিচ্ছি তখন মাউসটা পুরা শর্ট হ্যান্ডের মতো একটা আকৃতি ধারণ করতেছে, এই যে হাতের মতো একটা আকৃতি ধারণ করতেছে। তারপর এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা এক্স্যাক্টলি এই ব্যাকগ্রাউন্ডের মতো হয়ে যাচ্ছে। তো আমি এই কাজটা করার জন্য আমি মাউস যখন একটা কোনো এলিমেন্টের উপর নেই ওইটাকে বলা হয় হোভার ইফেক্ট। তো এই এলিমেন্টের হোভার ইফেক্ট কি হবে সেটা লেখার জন্য যেটা করতে হয়, এই এলিমেন্টটা কপি করলাম, দেন প্লাস দিলাম, তারপর এটা আমার কিবোর্ডের রাইট অ্যারো ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে এই পুরো এলিমেন্টের পরে আমি একটা কোলন লিখে HOVER লিখলাম, হোভার। দেন এখানে আমি যে স্টাইলটা লিখবো সেই স্টাইলটা অ্যাপ্লাই হবে যখন আমি মাউসটা নেব তখন। মানে কোনো একটা এলিমেন্ট কোলন হোভার এটা রিপ্রেজেন্ট করে ওই এলিমেন্টের উপর মাউস নিলে কি স্টাইল আমি দেখতে চাই। ওকে, ফাইন। দেন ব্যাকগ্রাউন্ডটা আমি শুধু দেখতে চাই আলাদা করে এই ফেসবুকের যে এই যে কালারটা আছে ব্র্যান্ডিং কালার যেটা, সেটা। তো সেই ব্র্যান্ডিং কালার কি আছে আমি একটু এখান থেকে দেখে নিই। আমার হেডারের যেই ব্যাকগ্রাউন্ড কালার ছিল এই যে এটা ছিল আমার ব্র্যান্ডিং কালার। ওকে, কপি করলাম, দেন ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ভি পেস্ট কালার। ওকে, এখন আমি যাই, ইয়েস, একটা ইফেক্ট আমি দেখতে পাচ্ছি। এখন এখানে আমি মাউসটা নিয়ে আসার পর আমার এটা কিন্তু হাতের মতো হচ্ছে না। তো সেটা করার জন্য আরেকটা প্রপার্টি দরকার, সেটা হচ্ছে পয়েন্টার, সরি কার্সার। কার্সার এটা হবে পয়েন্টার টাইপের। কার্সারটা যখন আমি এখানে নেব তখন এটা পয়েন্টার টাইপের হবে। পয়েন্টার দিলে এটা হাতের মতো দেখায়। ইয়েস, ওকে, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এটা কপি করি, দেন কন্ট্রোল সি, সরি কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, দেন রিফ্রেশ। ইয়েস, সবকিছু ডান। জাস্ট এখন আমি এই যে এই অরেঞ্জ কালারটা উঠাই দেব। আমি এই অরেঞ্জ কালারটা রাখছি হচ্ছে আমার এই কন্টেন্ট গুলো কোন অংশ জুড়ে আছে সেই হাইলাইটেড অংশটা বোঝার জন্য। ওকে, আমি এই অংশটা কোথায় পাবো, এই যে কন্টেন্ট, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিই। ইয়েস, প্রায় কাছাকাছি চলে আসছে এবং পুরো ফেসবুকের যেই হেডার পোর্শন সেই হেডার পোর্শনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এই জিনিসটা এখান থেকে উঠাই দিচ্ছি কিন্তু রিফ্রেশ দিলে কিন্তু আবার চলে আসবে। তো এটা আমি যেখানে লিখছি সেখানে চলে যাই, কোথায় 3.html 14 নম্বর লাইন। ওকে, 3.html 14 নম্বর লাইন, এই হচ্ছে 14 নম্বর লাইন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা আমি উঠাই দিলাম। আমি ফেসবুকের প্রথম পার্টটা ডিজাইন করে ফেললাম। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। আমরা ধাপে ধাপে ফেসবুকের পুরো লেআউটটা কমপ্লিট করে ফেলবো। পুরা এরকম একটা পেজ আপনি কিভাবে ডিজাইন করতে পারেন সেই জিনিসটা দেখাবো এবং স্টেপ বাই স্টেপ আপনি জেনে যাবেন কোথায় কোন প্রপার্টি কিভাবে কাজ করে, ফ্লোট লেফট ফ্লোট রাইট কি জিনিস সেটার গদবাদ ব্যাখ্যা না করে আমরা ডাইরেক্ট প্রজেক্ট করে ফেলবো।
তো সাথেই থাকুন, আমাদের সব আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। হ্যাপি করি।